হাই, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি তোমরা সবাই ভালো আছো। উম, আহ, সকলকে সুপ্রভাত। তোমাদের ফিফথ সেমিস্টারে ক্লাস নেব। অলরেডি যে সিসি 12 পেপার অলরেডি তোমাদের যে গত ক্লাস যেটা আলোচনা করেছিলাম যে ওয়ারেন হেস্টিংস আমাদের দেশে চলে এলেন এবং আমাদের দেশে আসার পর তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। যেটা বড় যে পদক্ষেপ সেটা হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থার উপরে, টাকা পয়সার ওপরে। তো তার আগে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল যে দ্বৈত শাসন ব্যবস্থা চলাকালীন সীতাব রায় রেজা খাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল ট্যাক্স কালেক্ট করার জন্য, কিন্তু দেখা গেল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে এক মানে ওদের যে ভাড়ার বলা হচ্ছে वहाँ पर ये बहुत कम कमाई आ रहा है, पैसा नहीं आ रहा है, क्योंकि लूट मार हो रहा था उस वक्त। पर्सनल जो ऑफिसर्स थे वो लेके जा रहे, तो असल में इसका जो प्रभाव पड़ा इसका जो प्रभाव पड़ा उस ऑफिसर्स, दोनों ऑफिसर के ऊपर, सीताब राय रेजा खां के ऊपर, उन लोगों को सस्पेंड कर दिया गया। क्योंकि बोला जाता है कि जो ऑफिसर्स होते हैं वो लोग अपना नाकामी छुपाने के लिए ऐसा करते हैं। क्या करते थे ईस्ट इंडिया कंपनी के दौरान? तो ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা চলাকালীন সীতাব রায় রেজা খাঁয়ের ওপরই সমস্ত দায়িত্ব এসে পড়লো যে তারা নাকি গরমিল করছেন, অর্থাৎ যত দোষ নন্দ ঘোষের। তো সেটাই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়ারেন হেস্টিংস এসে আমাদের দেশে যেটা করলেন সেটা হচ্ছে যে টাকা পয়সা এত সমস্যাটা কেন তিনি জানার চেষ্টা করলেন, জমিগুলোকে জড়ো করলেন এবং আমাদের দেশে জমিদারদের ডাকলেন একদিন, তোমাদের সহজ সরল ভাষায় বলছি, যে ইজারাদারি শুরু করলেন। ইজারাদার, তুমি এত টাকা দেবে, এই জমি নাও, তার বিনিময়ে তুমি ওই জমি সত্ত্ব ভোগ করো। এই সিস্টেমটা ইজারাদারি ব্যবস্থা বলা হয়। ইজারাদারি ব্যবস্থার জনক তাহলে কাকে বলা হয়? ওয়ারেন হেস্টিংসকে। এখন ইজারাদারি ব্যবস্থা তো নানান সমস্যা দেখা গেল, যে টাকা আসছে না, অ্যাকাউন্ট সেকশনটা ঠিকঠাক হচ্ছে না। তবে একটা দিকে লাভ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। एक बात सही है कि इस 1757 मतलब 1757 टू अप टू 70 तक, 770 तक ये क्या हुआ कि जो पैसे आ रहे थे हिसाब नहीं रह रहा था। लेकिन अब वॉरेन हेस्टिंग्स ने बोला इजारादारी सिस्टम के चलने के बाद क्या हुआ, थोड़ा पैसा तो अकाउंट में आ रहा है, फिर उसके हिसाब से बजट भी तैयार कर पा रहे हैं ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ একটা সুবিধা হয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে টাকা আসছিল এবং সেই টাকার একটা হিসেব মোটামুটি করতে পারছিল, যাতে করে তারা খরচা চালাতে পারেন, অফিসার্সদের মাইনে, কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছিল। লুটমার তো হচ্ছিল, সমস্যার সমাধান হয়নি। এমত অবস্থায় এই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংসের টার্ম শেষ হয়ে যায়। টাকা পয়সা সমস্যাটা না মেটানোর জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ইংল্যান্ড থেকে একজনকে আনা হচ্ছে ভারতবর্ষের গভর্নর জেনারেল করে, অর্থাৎ আমাদের লর্ড কর্নওয়ালিসকে। 1784 সাল 1784 কর্নওয়ালিস ভারত में आ रहे हैं एज ए गवर्नर जनरल बन के। তো এই কর্নওয়ালিস সম্পর্কে বলি, কর্নওয়ালিস অত্যন্ত ধনী পরিবারের মানুষ ছিলেন এবং জমিদার শ্রেণী ছিলেন এবং ওনার বেশ কিছু অভিজ্ঞতা ছিল ইংল্যান্ডে বেশ কিছু কাজের, যার ফলে তাকে ভারতবর্ষে পাঠানো হয়েছিল সিস্টেমটাকে ঠিক করার জন্য। এখন কর্নওয়ালিস যেটা ভারতবর্ষে এসে স্পষ্ট একটা ধারণা নেওয়ার চেষ্টা করছেন যে ভারতবর্ষ কেমন দেশ। অলরেডি ওনার কাছে খবর ছিল ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এখানে কার্পাস তুলো আর রেশমের চাষ সব থেকে বেশি হয়, একই সঙ্গে সঙ্গে ধানও উৎপাদন হয়। তো এই ব্যাপারগুলো উনি প্রথম আঁচ করে নিলেন এবং তারপরে তিনি যেটা চেষ্টা করলেন সেটা হচ্ছে যে এমনকি হস্তশিল্পের উপরে কথা বলা হয়েছে, তিনি ওটাও জানতেন। হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি যেটা বলা হচ্ছে, আমাদের বাংলা কিন্তু ভীষণ ফেমাস ছিল। তো ওয়ারেন হেস্টিংস এসে আমাদের দেশে একটা ফিক্সড সমস্যার সমাধানের রাস্তা বার করার চেষ্টা করলেন, যে এই ভূমি রাজস্ব ব্যবস্থাটা কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায়। এখন এটা বলেনি যে কর্নওয়ালিসে আসার আগে ভারতবর্ষে কিন্তু এই প্রকল্প, এই যে স্টেবিলিটি নিয়ে আসার কথাটা অলরেডি इससे पहले भी मुहिम चलाया गया था। जैसे अलेक्जेंडर डाफ, हेनरी पत्तुल्लो, फिलिप फ्रांसिस,
टॉमस लॉ, इन लोगों ने कोशिश किए थे, ऑफिसर्स लोग थे ये, कि ভারতবর্ষে একটা স্থিতিশীল তারা পরিস্থিতি যাতে খাজনা বা ট্যাক্স যাতে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাকাউন্টে, তো সেটা তারা চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের সেটাকে বাস্তবে রূপ দান করেছিলেন কিন্তু লর্ড কর্নওয়ালিস। সালটা বলে দিই 1793 সাল। এরপর আমরা বলি, এরপরে তিনি যেটা করছিলেন 1792 সালে যেটা করলেন সেটা হচ্ছে তিনি প্রথমে এখানেও তিনি জমিগুলোর ব্যাপারে হিসেব নিলেন টোটাল। তবে এখানে বলার আগে জাস্ট একটা জিনিস আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নিই, সেটা হচ্ছে মুঘল আমল পর্যন্ত, অর্থাৎ ব্রিটিশদের আসার আগে তো আমাদের দেশে মুঘলরা ছিল। तो मुगल पीरियड के दौरान कैसे टैक्स कलेक्शन होता था, जमींदार को बोला जाता था कि तुम इस इलाके के जमींदार हो और यहाँ के जो भी खजना होगा वो टैक्स होगा यहाँ पर ला के दो। गवर्नमेंट ट्रेजाরি में जमा करते थे वो लोग, অর্থাৎ ট্রেজারিতে জমা করতো জমিদাররা। অর্থাৎ এমন জমিদার কিন্তু বংশ পরম্পরায় তৈরি হচ্ছিল এবং তারা ভোগ করছিল, অলরেডি ছিল আমাদের দেশে কিন্তু একটা সেটআপ। এবং সেই হিসেবে দেখলে কিন্তু বোঝা যাবে যে আসল জমি কিন্তু মালিক কৃষক হলেও কিন্তু কন্ট্রোল করছেন জমিদাররা। অবশ্য কৃষকরাও কিন্তু তাদের জমি সত্ত্ব ভোগ করতেন, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এটাকে আগে নিশ্চিত করতে হবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসাররা ঠিক করেছিলেন যে জমি কার, আলটিমেটলি জমিটা কার নামে থাকবে, জমিটা কার। তারা বলছেন যে যেহেতু মুঘল আমলে ছিল জমিদারদের ওপরে, তাহলে কর্নওয়ালিসকে তারা নাকি পরামর্শ দিয়েছিলেন যে জমিদারদের হাতে দায়িত্ব দেওয়া হোক ট্যাক্স কালেকশনের জন্য। এবং কর্নওয়ালিস ঠিক করলেন যে 1 বছরের জন্য আমি আপনাদের সমস্ত জমিদারদের ডাকা হলো, নিলাম করা হলো যে 1 বছরের জন্য আমি আপনাদের এই ভূমি রাজস্ব ব্যবস্থা, অর্থাৎ 1 বছরের জন্য এই জমি আপনাদেরকে দিচ্ছি। এই জমি 1 বছরটা পরে যদি মনে হয় যে আমাদের পরিস্থিতি ঠিক হয়েছে, ঠিকঠাক ট্যাক্স কালেক্ট হচ্ছে, তাহলে এটাকে কিন্তু আমরা পরবর্তীকালে বাড়াতে পারি। যার জন্য এই কর্নওয়ালিস ঠিক করলেন 1792 সালে জমিদারদের জমি দিয়ে দিলেন যে তোমরা বছরের নির্দিষ্ট সময়ে আমাকে কর জমা দাও এবং জমি সত্ত্ব ভোগ করো। ওয়ারেন হেস্টিংস 1 বছরের পরই ঘোষণা করলেন, অর্থাৎ 1793 সালে তা বেনিফিট পেতে শুরু করেছেন। তিনি ঘোষণা করছেন যে বাংলা, বিহার, উড়িষ্যায় যে সমস্ত জমিদারদের এই জমিদারি দেওয়া হচ্ছে তারা চিরদিনের জন্য জমি সত্ত্ব ভোগ করবেন। এবং সেখানে এই যে চিরদিনের জন্য বলে দিলেন, এটাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, यही है परमानेंट सेटलमेंट। क्योंकि इन्होंने बोल दिया कि परमानेंटली आप लोग ये हिस्सा, ये जो अथॉरिटी है, ये पावर जो मतलब ये जो टैक्स कलेक्शन का जो बात है वो आप लोग सारा जीवन के लिए आप ले सकते हैं। जमीन কি করতে হবে তার জন্য শর্ত জোড়া লাগিয়ে দিয়েছিলেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস বলছেন যে আপনাদেরকে বছরে নির্দিষ্ট টাইম, অর্থাৎ এমনটা বলা হয়েছে সূর্যাস্ত আইন, সানসেট ল। সূর্যাস্ত আইনটা কি বলতো, এখানে কর্নওয়ালিস বলছেন যে বছরের শেষে সূর্য ডোবার আগের দিন পর্যন্ত আপনাদের কাছে টাইম থাকবে, আপনারা সরকারি খাজনায় আপনার অফিসে এসে জমা দিয়ে যাবেন ট্রেজারিতে। যারা যারা জমা দিতে পারবেন, যে সমস্ত জমিদাররা জমা দিতে পারবেন তাদের জমিদারি থাকবে। যদি না জমা দিতে পারেন সেই জমিদার অন্য নিলামে তোলা হবে, অন্য জমিদারদের হাতে দিয়ে দেওয়া হবে। এবং যারা ঠিকঠাক করে কর দিচ্ছেন তারা বংশ পরম্পরায় জমি সত্ত্ব ভোগ করতে পারবেন এবং এমনকি হস্তান্তরও করতে পারবেন, অর্থাৎ একজনের হাত থেকে অন্যজনের হাতেতে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছিল। তো এই ব্যবস্থাটার নামই যেহেতু চিরস্থায়ী ভিত্তিতে করা হয়েছিল, তাই এর নাম चिरस्थायी बंदोबस्त। आशा करी, अच्छा थोड़ा हिंदी में बोल देते हैं। कॉर्नवालिस ने क्या किया, 1793 में बंगाल, बिहार और उड़ीसा में ये बोल दिए कि जो पिछले साल हमने जमींदारी सिस्टम आप लोगों को दिए थे ये परमानेंट किया जा रहा है। और इस परमानेंट का जो लॉ बना के जा रहा है कि जो एंड के जो लास्ट डे होते हैं, हर साल का जो एंड लास्ट डे होता है वो सूर्यास्त होने तक आपको टैक्स जमा करना है। जो जमींदार टैक्स जमा करेंगे उसका जमींदारी रहेगा, वो लोग वंश परंपरा में भोग करते रहेंगे, अर्थात वो लोग अपना जो उसका लड़का है, उसका लड़का, वो सब लेते रहेंगे। लेकिन जिसके
जो जमा नहीं कर पाएगा उसका जमींदारी वो उससे छीन लिया जाएगा और उसको फिर से नीलामी में लेके जाएंगे सरकार, मतलब ईस्ट इंडिया कंपनी, एंड उसको दोबारा किसी जमींदार को दिया जाएगा। तो इसको सनसेट लॉ कहा जाता है, क्योंकि ये परमानेंट के हिसाब से दिया जा रहा है, इसलिए बोला जाता है इसको পার্মানেন্ট সেটেলমেন্ট। লর্ড কর্নওয়ালিস, এখন আমরা দেখব যে এই কর্নওয়ালিসের উদ্দেশ্য কি ছিল। কর্নওয়ালিসের উদ্দেশ্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একটা ফিক্সড টাকা বছরের শেষে আসবে এবং ওই টাকাটা তিনি অ্যাডমিনিস্ট্রেশনে ব্যবহার করবেন, তিনি অফিসারদের মাইনে দেবেন, কিছু ডেভেলপমেন্টের কাজ করবেন, অর্থাৎ বাজেট তৈরি করতে সুবিধা হয়। যেমন ভাবনা তেমন ফলও হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এরপর থেকে 1793 সালের পর থেকে বাংলা, বিহার, উড়িষ্যার যে ট্যাক্স আসছে সেটাতে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একটা সুবিধা হলো, আসতে সুবিধা হলো। কিন্তু এখানে একটা জিনিস এবার আমরা যেটা আলোচনাটা করব সেটা হচ্ছে যে কি কি লাভ হলো, কি কি লোকসান হলো, এবং লাস্ট একটা আমরা কনক্লুশনে যাব। এখন প্রথমে দেখি যে কর্নওয়ালিস এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মানে কি কি লাভ হলো আমাদের, অর্থাৎ কর্নওয়ালিস যেটা ভেবেছিলেন, কি ভেবেছিলেন, তিনি কি পাবেন এবং কি পেলেন। তিনি আশা করেছিলেন, প্রথম বলবো, তিনি আশা করেছিলেন যে জমিদার শ্রেণী যে এলাকায় জমিদারি দায়িত্ব পাচ্ছেন সেই এলাকায় তারা যাবেন, জমির ডেভেলপমেন্টের কাজ করবেন, জমিটাকে ফার্টাইল করবেন, উর্বর বানাবেন, ভালো শস্য উৎপাদন করবেন। কারণ সরকার যত বেশি তোমার তো প্রোডাকশন যত বেশি বানাবে, হ্যাঁ, তত বেশি তো তোমার লাভ। কারণ এখানে তো করটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে, অর্থাৎ কর তো তোমাকে দিতে হবে, কিন্তু যত বেশি প্রোডাকশন করবে তত বেশি তোমার লাভ। কর্নওয়ালিস আশা করেছিলেন যে এই জমিদার শ্রেণী ওই এলাকায় গিয়ে তাদের প্রোডাকশন বাড়াবে। 2, ওই জমিদার শ্রেণীরা ওই লোকাল এলাকায় গিয়ে থাকবেন এবং ডেভেলপমেন্টের প্রক্রিয়া ওই গ্রামে হতে পারে, স্কুল হতে পারে, রাস্তাঘাট হতে পারে, অর্থাৎ উন্নতি ঘটতে পারে, পরিকাঠামো উন্নয়ন যেটাকে বলা হয়। স্কুলের ব্যাপারটা অতটা আসছি না, আমরা স্কুল নিয়ে আলোচনা করবো পরে। অর্থাৎ পরিকাঠামো উন্নয়ন হবে যেহেতু জমিদাররা গ্রামেতে থাকবে। আরেকটা যেটা ভেবেছিলেন যে কৃষকদের একটা ব্যাপারে যেটা হয়েছিল আপাতভাবে, সেটা একটা শান্তির বিষয়, যে অন্তত বারবার এই জমিদারি চেঞ্জ হবে না, অন্তত তাদের কাছে এটা নিশ্চিত হয়ে গেল যে ঠিক আছে, আমার জমিদার হচ্ছে এই, আমি তার আন্ডারে চাষবাস করছি এবং তাকে নির্দিষ্ট সময় কর কৃষকদেরকেও দিতে হবে। তো কৃষকরা একটু নিশ্চিন্ত হতে পেরেছিল। এবং সরকারের যেটা লাভ হয়েছিল সেটা হচ্ছে নির্দিষ্ট খাজনা আসতে শুরু হয়ে গেছিল। আর আরেকটা যেটা বেনিফিট হয়েছিল গভর্নমেন্টের, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্নওয়ালিস যেটা প্ল্যান করেছিলেন যে এর মাধ্যমে ভারতবর্ষে তো এতদিন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো বন্ধু ছিল না, একটা বন্ধু শ্রেণী তৈরি হলো। অর্থাৎ যে লোকগুলো জমিদারিত্ব পেলো তারা তো সরকারের তাবেদারি করছেন, সবসময় সরকারকে খোসামত করছেন, এবং তোষামত করে করে তো তারা এই দেবো স্যার, ওই দেবো স্যার, এইটা এলাকাটা জমিদারি পেয়েছে, অর্থাৎ উপঢৌকন দেওয়ার চেষ্টা করছেন। একটা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি হলো, একটা বন্ধু তৈরি হলো ইস্ট ইন্ডিয়া চিরস্থায়ী বন্দোবস্তের ফলে। কারা? এই জমিদার শ্রেণী, যারা সরকারের তাবেদারি করছেন সবসময়। তাহলে এই হলো বেনিফিটগুলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্তের ফলে হলো। তো চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যায়, মনে রাখবে, গোটা ভারতবর্ষে কিন্তু নয়, এটা একদম স্পষ্টভাবে মাথায় রাখবে। গোটা ভারতবর্ষ অন্যান্য ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হয়েছিল, আমরা অন্য ক্লাসেতে তোমাদের সঙ্গে আলোচনা করবো, আমি তোমাদের জানাবো। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যেটা মানে লোকসানগুলো যেটা হলো, যেটা কি প্রভাব পড়লো চিরস্থায়ী বন্দোবস্তের ফলে, কর্নওয়ালিস যেটা ভেবেছিলেন তার সবগুলো হয়নি। আমি প্রথমেই বলবো যে কর্নওয়ালিস আশা করেছিলেন জমিদাররা গ্রামে যাবেন, জমিদাররা যায়নি এবং তারা শহরেই রয়ে গিয়েছেন, এবং তারা ডেভেলপমেন্টের কাজ করবেন, হয়নি। কেন হয়নি তার ব্যাখ্যা আছে। ये कैसा क्यों नहीं हुआ, इसका भी एक रीजन है। क्योंकि ये जो सिस्टम बनाया गया था, ये सिस्टम बनाने के दौरान जमींदार लोग वहां पर इलाके में नहीं गया। আচ্ছা, তোমাদের বলে দিই, এই জমিদারি সিস্টেমে কিছু পুরনো জমিদার যেটা মুঘল আমল থেকে সেট আপটা তৈরি তারা পেয়েছিল জমিদারিত্ব, আর কিছু নতুন লোকও দায়িত্ব পেয়েছিল। এখন সমস্যাটা হচ্ছিল নতুন লোকদের নিয়ে বেশি, তো তারা এলাকায় যায়নি, তারা চেনেই না তাদের জমিদারি এলাকাটা কিরকম। তাহলে কি হলো, তো তারা কি করে চাষ করছিল, তারা এক একটা এলাকাকে ভাগ করে, যেমন ধরো ডিস্ট্রিক্ট, তার নিচের এলাকায়
একটা লোক খুঁজে নিল, তাকে বলছে যে আচ্ছা ওই এলাকা আমার জমিদারি আছে, তুমি ওই এলাকার চাষবাস দেখো, যে আমাকে বছরের নির্দিষ্ট সময় আমাকে ট্যাক্স করটা পাঠাও, কারণ আমাকে সরকারকে জমা দিতে হবে। সে কি করলো, ওই লোকটাকে দিয়ে দিল। এই যে সিস্টেমটাকে বলা হচ্ছে पत्तनी सिस्टम, अर्थात वो जो भाग उनको दिया जा रहा है, तो पत्तनी सिस्टम इसको बोला जाता है। তো এই যিনি পাচ্ছেন দায়িত্ব তাকে বলা হচ্ছে পত্তনিদার। এবং পত্তনিদাররা আবার কি করছে দেখো, জেলা লেভেলে হয়ে গেল। আচ্ছা জেলা লেভেল থেকে ব্লক লেভেলে একটা লোককে আবার ধরলো, তুমি ওই মানে ব্লকের এলাকায় যে এলাকার জমিটা তুমি দেখো, দিয়ে আমাকে টাকা দাও, আমাকে অসুবিধা নেই, বছরের শেষে জমা দাও, আমি আবার আমার উপর মহলে যারা আছেন তাদেরকে দিয়ে দেবো। তো ওটা হচ্ছে দরপত্তনিদার, যিনি পেলেন সেকেন্ড স্টেজটাতে। আবার ওই দরপত্তনিদারটা আবার পঞ্চায়েত লেভেলে এসে তিনি আবার লোক ঠিক করছেন, গ্রাম লেভেলে এসে, পঞ্চায়েত লেভেলে এসে, আচ্ছা তুমি ওই এলাকার জমিটা নাও, তুমি চাষ করো, কৃষকদের কাছ থেকে টাকা নিয়ে আমাকে দাও, আমাকে অন্যজনকে দিতে হবে, অফিসার গভর্নমেন্টের কাছে জমা দেওয়ার জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে। অর্থাৎ তিনি হচ্ছেন আবার দরপত্তনিদার। অর্থাৎ দেখো একটা সিস্টেম, এক তো চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি পেলো জমি, তারপরে পত্তনিদার, তারপর দরপত্তনিদার, একদম নিচে লেভেলে রয়েছেন, গ্রামে রয়েছেন কৃষক। এখন তাহলে একটা সিস্টেম যেটা কর্নওয়ালিস ভেবেছিলেন যে একটা জমিদাররা ওখানে যাবেন, যায়নি, পুরো সিস্টেমটা ডিভিশন হয়ে গেছে। এবং এই চক্রেতে পড়ে কেমন হিसेबটা देखो, हम तुम्हारे एक प्लेन बांग्ला हिसेब बोलते, हम थोड़ा सा प्लेन बांग्ला हिसेब बोल रहे हैं तुम लोगों को कि कैसे कैसे हो रहा है। अब देखो ये जमींदार है, परमानेंट सेटलमेंट पहले जमींदार है, उसके बाद पत्तनीदार है, उसके बाद दर पत्तनीदार है, उसके बाद दर दर पत्तनीदार है। तो ये पत्तनीदार जो है और जो दर दर पत्तनीदार है, वो अपना हिस्सा रख के, मतलब वो जो गांव लेवल में दर दर पत्तनीदार थे, वो अपना हिस्सा रख के, मतलब कुछ वो जो हमारे फार्मर से पैसे लिए, उसका अपना हिस्सा काट के, मतलब मान लो 1000 रुपये टैक्स लिया साल में, 1 बीघा या 10 बीघा जमीन से, 1 बीघा जमीन पकड़ लो, तो 900 रुपये वो दर पत्तनीदार को दे रहा है। दर पत्तनीदार को 900 रुपये दे रहा है। 900 रुपये दर पत्तनीदार क्या कर रहा है, वहां से 100 रुपये अपना कट रहा है, फिर 800 रुपये दे रहा है पत्तनीदार को, और पत्तनीदार वहां से 100 रुपये कट रहा है, कट के दे रहा है अपना जो जमींदार जो है, जिसके पास वो अथॉरिटी मिला है, उसको दे रहा है 700 रुपये। और वो जो जमींदार है, सरकार से जो फिक्स्ड मिला है, फिक्स्ड, उसको अपना काट के वो जमा कर रहा है। इस चक्कर में जो सबसे नुकसान ज्यादा हुआ वो ফার্মার্স का हुआ, কৃষকদের হলো। কারণ কৃষকদের শোনার লোক নেই, কৃষকরা সব থেকে চাপে পড়েছেন, কৃষকরা জমিদারদের কন্ট্রোলে নেই, তারা কৃষকরা ওই লোকাল লেভেলের ওই দরপত্তনিদাররা তাদের শোষণ করছেন, লেঠেল নিয়ে চলে যাচ্ছেন এবং তাদেরকে জোর করে ট্যাক্স আদায় করে, অতিরিক্ত ট্যাক্স, যেটাকে নাম হচ্ছে আবওয়াব, অতিরিক্ত কর আদায় করছেন, অর্থাৎ মানে কৃষকদের কাছ থেকে। সব থেকে সমস্যা হচ্ছে কৃষকরাই পড়েছিলেন। আমি 3 নম্বর পয়েন্টে আলোচনা করছি। সব থেকে পয়েন্ট যে কৃষকরা সমস্যায় পড়েছিলেন, কারণ কৃষকদের শোনার লোক ছিল না। কারণ কৃষকরা কার কাছে যাবেন, এমনটা বলা হয়েছিল যে যদিও ল বানানো হয়েছিল পরবর্তীকালে আমাদের 1799 বা 1812 সালে, যে কৃষকদের দেহ খাজনা না দিতে পারলে জমিদাররা তাদের জমি ভোগ করে নিতে পারবেন। এখন এটা একটা স্পেশাল ল বানানো হয়েছিল, মানে ভয়ঙ্কর ল যেটা বলা হচ্ছে, যে চিরস্থায়ী বন্দোবস্তে মানে অবস্থা চাষিদের সব থেকে খারাপ জায়গায় চলে গিয়েছিল। কৃষকরা যেটা অনুভব করছিলেন যে ধরো কোনো একটা বছরে খরা হয়েছে, টাকা দিতে পারবে না, কিন্তু সরকার কিন্তু ওখানে জমিদারদের সাথে চুক্তিবদ্ধ রয়েছে, ল্যান্ডলর্ডদের সাথে চুক্তিবদ্ধ রয়েছে, কৃষকের সাথে নয়। কৃষকরা কারোর কাছে যেতে পারছেন না, বলছেন যে ঠিক আছে এবছর খরা হয়েছে, বন্যা হয়েছে, আমরা টैक्स দিতে পারছি না, सर बाढ़ आया, सूखा पड़ गया, कैसे टैक्स देंगे, लेकिन तुमको देना है, क्योंकि दर दर पत्तनीदार अपना लेठेल लेके वहां पर घर घर पहुंच रहा है, रोटी बाटी जो भी है सब लेके जा रहा है, गरु छागल सब लेके जा रहा है और बेच दे रहा है। কৃষকরা কি করছে জানো, এই পরিস্থিতিতে সঙ্গীন পরিস্থিতি তৈরি হচ্ছে তাদের, তারা গ্রাম লেভেলের জোরদার শব্দটা ইউজ করা হচ্ছে। কিছু দেখবে সুদখোর লোক থাকে, তাদের কাছে টাকা নিচ্ছেন, জমি দলিলটা বন্ধক রেখে, ঘটি বাটি বন্ধক রেখে, তো কখনো কখনো গরু বাছুর এসব রেখে বাড়িতে কাজ করে দিচ্ছেন, এমনকি ওয়াইফকে বাড়িতে কাজ করতে পাঠাচ্ছেন।
সুদের বিনিময়ে টাকা নিচ্ছেন, তারা টাকাটা কেবলমাত্র সরকারকে ট্যাক্স জমা দেওয়ার জন্য দরপত্তনীদের হাতে। অর্থাৎ কৃষকদের শোনার লোক নেই। অর্থাৎ যে বছর খরা বন্যা হলো তারা কোথায় পাবেন, আর তাদের তো আশা নেই। অর্থাৎ কৃষকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমাদের দেশে কৃষকদের অবস্থা সব থেকে সঙ্গীন হয়েছিল, সব থেকে খারাপ হয়েছিল। এখন এটা তো গেল কৃষকদের অবস্থা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে। সরকারের আর একটা জায়গায় ভীষণ বড় ক্ষতি হয়েছিল, সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস এটা আঁচ করতে পারেননি যে ভারতবর্ষে তিনি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ওই এলাকার প্রোডাকশন বাড়ছে। অর্থাৎ যে জমিদারিতে পেয়েছেন তাকে তো ফিক্সড কর দিতে হবে, কারণ ও ট্যাক্স তো ফিক্সড করে দেওয়া হয়েছে, এবং যে কারণে জমিদারদের তো অতিরিক্ত ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এখানে বেশি শস্য উৎপাদন করতে। এবং যার জন্য সরকার নিজে দেখতে পাচ্ছেন যে আচ্ছা ওই এলাকা প্রোডাকশন তো ভালো হচ্ছে, যে ট্যাক্সটা আমরা নিচ্ছি সেটা তো খুবই কম, যথেষ্ট নয়, কিন্তু সরকারের হাত বাড়াতে পারবে না ট্যাক্স। যার ফলে এখনকার দিনে গভর্নমেন্টের দেখবে কি হয় যে আমরা গভর্নমেন্টের বিভিন্ন সময় দিকে ট্যাক্স বাড়াই, প্রতি বছর দেখবে ইনকাম ট্যাক্স বাড়ায়, এবং বাড়িতে দেখবে পঞ্চায়েতের ট্যাক্সের রসিদ দিতে আসে, সেটা বছরের পর বছর বাড়তে থাকে। তো অপশনটা ছিল না, অপশনটাই রাখেননি লর্ড কর্নওয়ালিস, এবং যার জন্য সরকারের বিপুল পরিমাণে রাজস্ব ক্ষতি হয়েছিল। গ্রামীণ এলাকায় যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, সেই ডেভেলপমেন্ট হয়নি। এবং সব থেকে বড় কথা যে গ্রামীণ এলাকাতে প্রশাসনিক যে নিয়ন্ত্রণ সেটাও কমতে থাকছিল, কারণ ওই এলাকাতে ওই জমিদারদের প্রভাব বাড়ছিল। অর্থাৎ মানে অবশ্য আমরা যদি সেই সময়ের কথা ভাবি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে, তখন তো গ্রাম লেভেলে সেই লেভেলে তো প্রভাব বাড়েনি, কিন্তু তবুও বলবো যে জমিদারদের প্রভাব ওখানে ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব নয়, এবং লেঠেলদের প্রভাব বেশি ছিল ওখানে। এবং যার জন্য যদিও বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে যে চিরস্থায়ী বন্দোবস্তের যে প্রভাব, সেই প্রভাব মানে আমাদের ভারতবর্ষের কৃষি অর্থনীতিটাকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছিল, কারণ নতুন ক্রেতা হয়ে গিয়েছিল জমির মালিক জমিদার, আর সাধারণ কৃষকদের কোনো অথরিটি, জমির ওপরে কোনো কর্তৃত্ব ছিল না। যার ফলে অনেক সময় কি হতো, জমিদার কৃষকদের দিয়ে লিখিয়ে নিত, আচ্ছা ঠিক আছে তুই যদি না দিতে পারি তোর জমিটা নিয়ে নাও। এবং এমনটাও দেখা গিয়েছে যে আমাদের দেশেতে একটা টোটাল একটা হিসেব আছে যে সরকার রাজস্ব, অর্থাৎ অনেক জমিদার বলা হয়েছিল না যে সূর্য ডোবার আগে তোমাকে ট্যাক্স দিতে হবে, অনেক জমিদার না ট্যাক্স শোধ করতে পারতো না, এবং যার জন্য बहुत सारे जमींदार हुआ करते थे जो साल के अंत में वो टैक्स नहीं जमा कर पा रहे थे, वो खत्म हो रहा था, मतलब उन लोगों का जमीन किसी दूसरे को दिया जा रहा था। एक हिसाब है 1794 to 1807 ये बांग्ला बिहार में ये इसका टैक्स 41% था, और उड़ीसा में इसका 1804 और 1808 टैक्स कलेक्शन 41% वो हुआ था, लेकिन 1804 to 1808 उड़ीसा में इसका जो नीलामी में जो जमींदारी जो दूसरी बार नीलामी में आया वो है 51.1%। अर्थात আমরা যদি বলি যে 1794 থেকে 1807 সালে যদি ট্যাক্স কালেকশন বাংলা বিহারে হয় 41% মোট রাজস্ব, এবং অথচ উড়িষ্যাতে দেখা গিয়েছিল ওখানে দিতে পারছিল না জমিদাররা, ওই জমিদারদের জমি নতুন করে নিলামে তোলা হয়েছিল এবং তার পরিমাণ ছিল 51%, অর্থাৎ 41 থেকে 10% জমিদাররা দিতেই পারছিল না, এবং এর নানান কারণ ছিল। এটা একটা বড় ইফেক্ট যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে, কারণ ওই লটা ওখানে লাগানো ছিল, এবং এটা একটা ভারতীয় অর্থনীতিতে যা ফলে স্টেবল কথাটা আর আসেনি। এবং এই সব চক্রে পড়ে যাদের সব থেকে বেশি ক্ষতি হয়েছিল সেটা হচ্ছে জমিদার শ্রেণী। এবং আমাদের বিখ্যাত ঐতিহাসিকরা রয়েছেন, যেমন রজত রায় স্যার রয়েছেন, রজতকান্ত রায়, পার্থ চ্যাটার্জি রয়েছেন, তারা বলছেন, বিশেষ করে রজত রায় স্যার বলছেন যে গ্রামীণ লেভেলে না জোরদার শ্রেণীর আবির্ভাব হয়েছিল ওই সময়টাতে, আবির্ভাব হতে শুরু হয়েছে। এবং বিশেষ করে অবশ্য সুগত বসুর মতো ঐতিহাসিকরা বলছেন কেবলমাত্র ওটা নর্থ বেঙ্গলে ছিল, সব বাংলা জুড়ে জোরদার শ্রেণী যে উত্থান হয়েছিল। তারা জোরদার বলতে বলেছে যে জমির মালিকের কাছ থেকে, ওই যে যার কাছ থেকে টাকা ধার নিচ্ছেন এবং জমি তার আন্ডারে চলে যাচ্ছে, যার ফলে এরকম একটা ভূস্বামী শ্রেণী, জোরদার শ্রেণী, তাদের আবির্ভাব উত্তরবঙ্গে নাকি হয়েছিল। এটা সুগত বসু, ঐতিহাসিক সুগত বসু স্যার এর বক্তব্য। যদিও আমরা তাহলে
কনক্লুশন কি পড়বো উপসংহারে আমি তোমাদের এটাই বলবো যে বাংলা, বিহার, উড়িষ্যায় কর্নওয়ালিসে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে सरकारेर किछुटा बेनिफिट होएछिलो। एटा ये मान लो कि सरकार का बेनिफिट मिला था थोड़ा, क्योंकि वो टैक्स आ रहा था, उसका बजट बनाने में सहायता मिल गया था और इसका नया फ्रेंड बन चुका था जो बेनिफिट हुआ आने वाले दिनों के लिए। ब्रिटिश ईस्ट इंडिया कंपनी, ये तो 1794-96 की बात बोल रहे हैं हम लोग, तो और हमारे देश में कब तक रहा ब्रिटिश ईस्ट इंडिया कंपनी? तो 1947 तक। हम 1947 तक नहीं जा रहे, 1857 तक आई है। तो यहाँ पर 50 साल आने वाले, 50 साल जो टैक्स कलेक्शन हुआ था, इसका प्रभाव उधर भी पड़ा था। अर्थात बेनिफिट हम लोग एडमिनिस्ट्रेशन चलाने के लिए, जो नौकरी करने वाले जो होते थे उसको सैलरी देने के लिए यही पैसे से दिया जा रहा था। और क्योंकि हमारा देश कृषि प्रधान देश था, तो কৃষকদের কাছ থেকে ট্যাক্স নিয়ে ব্রিটিশ প্রশাসন চালাতে সুবিধা হয়েছিল। এবং লাস্ট আমি এটাই বলবো যে চিরস্থায়ী বন্দোবস্ত গোটা ভারতবর্ষে চালু করা হয়নি এবং গোটা ভারতবর্ষে এই প্রকল্পটাকে চালু করা হয়নি। এই জন্য এটার থেকে ব্রিটিশ সরকার ঠকেছিলেন যে ডেভেলপমেন্ট হয়নি, কৃষকরা বেশি টাকা, জমিদাররা বেশি টাকা আদায় করছেন এবং তাদের ট্যাক্সেরও ক্ষতি হচ্ছে। তো মাঝখান থেকে কিছু লুটমারও চলতে শুরু করে সরকারি অফিসাররা নাকি দুর্নীতি পরায়ণ হতে শুরু করেছিলেন। যার জন্য সরকার ভেবেচিন্তে পরবর্তীকালে আমাদের অন্যান্য দেশের যে বিভিন্ন পার্টে পরবর্তীকালে তারা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত অন্যান্য জায়গায় চালু করেনি। গুজরাট আলাদা ছিল, দক্ষিণ ভারত আলাদা ছিল, উত্তর ভারত আলাদা, তারা ট্যাক্স কালেকশন শুরু করেছিলেন। লাস্ট লাইন বলবো, এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সব থেকে যারা দিশেহারা হয়ে পড়েছিলেন তারা হচ্ছেন আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার কৃষকরা, যাদের শোনার মতো তখন কোনো লোক ছিল না, কোনো রাজনৈতিক সংগঠন তো দূরের কথা, তখন রাজনৈতিক সচেতনতা তো গড়ে ওঠেনি। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শোনার উচিত ছিল যাদের, তারা কিছু শুনেইনি, কারণ তাদের সঙ্গে কৃষকদের কোনো যোগাযোগ সেই সময় গড়ে ওঠেনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বই কিনে নেবে তোমরা, তোমাদের তো বই আগের ক্লাসে বলে দিয়েছি। আর আমার কাছে কিছু ডকুমেন্টস আছে, আমি তোমাদের সেন্ড করব। তো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সাথে যখন আবার অনলাইন ক্লাস হবে তোমরা লিখে রাখবে কোয়েশ্চেনগুলো, যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ।